এখন সময় 5:30। দেখো চারিদিকটা পুরো নিস্তব্ধ। এখনও আমাদের এই গ্রামের দিকটায় সেরকম কেউ ওঠেনি। আর আধ ঘন্টা পরে শুরু হবে সব্বার কোলাহল। উঠেছিলাম তখন সময় ছিল 4টে। দেখলাম চারিদিকটা পুরো ঘুটঘুটে অন্ধকার, সূর্যি মামা তখনও আলো দেয়নি। তো আমি আর কি করব, আবার গিয়ে শুয়ে পড়েছিলাম। কারণ অন্ধকারকে আমি ভীষণ ভয় পাই, তার নির্দিষ্ট কারণও অবশ্য রয়েছে। তো এখন 5:30টার দিকে উঠে দেখছি কেউ সেরকম নেই। তো ভাবলাম চলো সকালবেলা আমার এই ফুল গাছগুলো তোমাদেরকে একবার দেখিয়ে দিই। তারপর গিয়েছিলাম পুকুর ঘাটে জামা কাপড় আর থালা বাসন নিয়ে। মা এখানে ময়দাটা মাখছে। আমি তাড়াহুড়ো করে চলো জামা কাপড়গুলো মেলে এসে তারপর মায়ের সাথে রুটি করব। আর আমাদের এদিকে সকালবেলা এত পাখি ডাকে, আর মাছ ব্যাপারীও দেখো ডাকছে। নিজের মতো তুমি কিছুই করতে পারবে না। বাড়ির লোকও যেমন ডাকাডাকি করে সব সময়, আর আমাদের বাড়ির পাশে আশেপাশে যেহেতু অনেক বাড়িঘর আছে, তাই সবার আওয়াজ আমার ভিডিওতে অবশ্যই পাবে। আমি কোনো নির্দিষ্ট জায়গা এমন বলতে পারবো না যে যেখানে গেলে কারোর কথা আমার ভয়েসে উঠবে না। তো কী আর করার, এইভাবেই চলতে হবে, আমার হাতে তো আর কিছু নেই। তো সকালবেলা জামা কাপড়টা মেলতে এসেছি, আর দেখো চারিদিকটা পুরো যেন অন্ধকার মতো হয়ে আছে। এই বর্ষাকালে সব সময় আকাশ এই রকম মেঘলা, মুখ ভার করে থাকে। এরকম মেঘলা আকাশ সব সময় ভালো লাগে না। আমার কথায় তো আর আকাশ চলবে না। আর আমাদের বাড়িটা না অন্যদের বাড়ির থেকে সত্যি একটু অন্ধকার। পুরো চারিদিকটা বড় বড় গাছপালায় ভর্তি। নারকেল গাছ, কুল গাছ, জামরুল গাছ, মেহগিনি গাছ, আম গাছ, কী না গাছের নাম বলবো, ফলসা গাছ, কাঁঠাল গাছ, তাল গাছ, পুরো বাড়িটাকে ঘিরে রয়েছে। রৌদ্র তো সেরকমভাবে ভালো করে পৌঁছাতেই পারে না। গরমের সময় সে কাঠ ফাটা রোদ তখন ঠিক প্রবেশ করে। আর এখন তো বলার কথা নয়, বৃষ্টি হয়ে হয়ে রোদ না হয়ে পুরো উঠানটা পুরো শ্যাতলা সবুজ হয়ে আছে। একটু বেতালে পা পড়লেই পুরো আছাড় খেয়ে পড়তে হবে। বাবা এখন এখানে বসে পেয়ারার প্লাস্টিকগুলো ধুচ্ছে। আমাদের তো পেয়ারা বাগান আছে, প্লাস্টিকগুলো 1-2বার বাঁধার পরে না ধুলে পুরো পেয়ারার গায়ে শ্যাতলা হয়ে যায়। আর এই যে দেখো ফুল গাছটা অনেক বয়স হয়ে গেছে, তাই পাতাগুলো মনে হয় হলুদ হয়ে যাচ্ছে। আর তোমাদের যাদের ড্রাগন গাছ আছে, তোমরা কি আমাকে বলতে পারো ড্রাগনের এই ফুলগুলো কি দিনের বেলাতেই বড় হয়? আমি সকালে দেখবো একরকম হয়ে আছে, আবার বিকালে এসে দেখবো অনেকটাই বড় হয়ে গেছে। ভয় কি জিনিস বলো তো? এমন এই ভয় পায়রাগুলোর মনের মধ্যে বাসা বেঁধেছে, ওরা আর ঘরেই বাস করতে পারছে না। তো আজ কত দিন হয়ে গেল এই চালের উপরেই ওরা রয়েছে। একবার করে খেতে নামছে, আবার ওই চালের উপরেই এসে বসে রয়েছে। একবার ওদের সঙ্গী সাথীদের নিয়ে গেছে বলে ওরাও আর ঘরের ভিতরে ঢুকতে পারছে না। আর দেখো সকালবেলার দিকটা আমাদের ছাদে উঠলে চারিদিকে পাখি ডাকাডাকি করে, কিন্তু একটু বেলা হলে পাখিদেরকে আর খুঁজে পাওয়া যায় না। খুঁজে পাওয়া গেলেও ডাক আর শুনতে পাওয়া যায় না। আমার ছেলে ওখানে শাপলার ফুলগুলো নিয়ে ঘর বানিয়ে সাজিয়েছে। চলো এবারে নিচে চলে যাই, অনেক বকবক করে ফেলেছি। ও চলে গেল কাজে, এবার আমি বেরোবো ছেলেকে স্কুলে নিয়ে যাওয়ার জন্য। যেই স্নান টান করা হয়ে গেছে অমনি বৃষ্টি চলে এসেছে, ঝিরিঝিরি হয়ে বৃষ্টি পড়ছে। ছেলেকে স্কুলে দিয়ে চলে এলাম, এখন সময় 11টা 20। তো যখন ছেলেকে নিয়ে স্কুলে যাই ঝিরিঝিরি হয়ে বৃষ্টি পড়ছিল, রেনকোট পরিয়ে নিয়ে গেছিলাম। তো এখন বেশ রৌদ্রটা আছে, জামা কাপড় আর তুলে যায়নি, বলি যা হবে হবে, থাক, সকালবেলা মেলেছিলাম থাক। তো এখন দেখলাম রোদটা বেশ আবার বেরোচ্ছে, বেশ ভালোই হলো। চলো কাজকর্মগুলো করি, এখন অনেক কাজ।
আস্তে আস্তে তোমাদের সাথে শেয়ার করবো। আর আজকে একটু হাটে ঢুকবো বলে দরকার ছিল। আমার এক বান্ধবী বলল এখন আর সময় নেই, এসেছি ভাইয়ের গাড়ি করে, তো আসার সময় একটু তাড়াতাড়ি আসিস, আমারও একটু দরকার আছে, তাহলে দুজনে একসাথে যাওয়া হবে। ওই জন্য আর হাটে গেলাম না ওর জন্য, তাই একেবারে সেই যাওয়ার সময় একটু তাড়াতাড়ি বেরোবো, দেখি কি হয়। আমার মতো গরিব মানুষের আর কেনাকাটি, যেটুকু টাকা আছে ওইটুকুর মধ্যেই দেখি কি কেনা যায়। প্রয়োজনীয় জিনিসই কিনবো, যেগুলো খুবই দরকার, না কিনলে চলবে না। তো বেশি টাকা নেই, যেটুকু আছে সেটুকুতেই আমি ভীষণ খুশি হয়ে যাব কিছু কিনতে পারলে। তো কি কিনবো অবশ্যই তোমাদের সাথে শেয়ার করব। গরিবের কেনাকাটা। এখন সময় 1:30, বাড়ি থেকে বেরিয়েছিলাম 1:15 মতো। তো তাড়াতাড়ি আসার কথা ছিল আজকে, কিন্তু বাড়ি থেকে যখন বেরোলাম একদম গুঁড়ি গুঁড়ি হয়ে বৃষ্টি পড়ছে, যেটা গায়ে লাগার মতো না। কিন্তু মাঝ রাস্তায় এসে এতটা জোরে বৃষ্টি পাবো যে আমি বুঝতে পারিনি, পুরো ভিজা কাক হয়ে গেছি। তারপরে তো একটা জায়গায় দাঁড়ালাম, সেখানে মনে হয় 25 মিনিট ধরে দাঁড়িয়ে আছি, কিন্তু বৃষ্টি আর কমার নাম করছে না। তারপরে ভাবলাম ছেলের স্কুলেও ছুটি হয়ে যাওয়ার সময় হয়ে যাচ্ছে, দাঁড়িয়ে থেকে আর লাভ নেই, চলো স্কুলের কাছেই চলে যাই। আকাশের অবস্থাটা দেখো, পুরো মেঘলা, যেন মনে হচ্ছে কত জোরে বৃষ্টি আসবে। যে স্কুলের এখানে চলে এসেছি, এখন কেউ আসেনি, আমি প্রথম। হাটে যাব বলে বেরোলাম তাড়াতাড়ি, কিন্তু আর মনে হয় যাওয়া হবে না, কেউ এখনো আসেনি, যা বৃষ্টি পড়ছে। হাট এই পাশেই, কিন্তু একা যাব ভালো লাগে না, একা যেতে। পুরো অন্ধকার। এখন ছাতা নিয়ে দাঁড়িয়ে আছি রাস্তায়, দেখি কেউ আসলে যদি সময় থাকে তাহলে যাব, যদি কেউ এসে পৌঁছায় 2 বাজার আগে। এখন বাজে 1:35। দেখো আবার কত জোরে বৃষ্টি শুরু হলো। তো যাক, হাটে যাওয়া না হয় না হোক, ছেলের স্কুলের কাছে পৌঁছে তো গেছি। ছেলে বের হয়ে না দেখতে পেলে কাঁদবে, সেই জন্য তাড়াতাড়ি চলে এসেছি। ও জানে, আমার ছেলে জানে আমি এখানেই থাকি, তো জানে না আমি বাড়ি চলে যাই। যদি বাড়ি চলে যাই জানে খুব কান্নাকাটি করবে। তো আমি যে ড্রেস পরে ওকে দিতে আসি সেই ড্রেস পরেই আবার ওকে আনতে আসি, নয়তো ও জানলে। ছেলেকে স্কুল থেকে বাড়ি নিয়ে চলে এসেছি, এখন বাজে 2:30। ছেলের ভালো করে হাত মুখ ধুয়ে দিয়েছি, নিজেও ধুয়ে নিয়ে এখন খেতে বসবো। আজকে আমাদের রান্না হয়েছে ছেলের জন্য মাছের ডিম ভাজা, আর বাটিতে আমার হাজবেন্ডের জন্য তরকারি তোলা আছে। আর এই তরকারিটা আমার আর ছেলের জন্য, আর আছে একটু কুমড়োর চচ্চড়ি, সেটা শুধু আমার জন্য, বাড়ির সবার খাওয়া হয়ে গেছে। এখন বিকালবেলার সময়, এখন 5:30। তো আমি গিয়েছিলাম পুকুর ঘাটে, সেখান থেকে ওই যে কই গেল, 1 বালতি জামা কাপড় কেচে আনলাম। 1 বালতি বলতে ওই যে 1 বালতি বলতে ছেলের স্কুল ড্রেস, এই যে হালকা হালকা ভিজে গেছিলো আর ঘাম হয়ে গেছিলো, ওইগুলোকে ধুয়ে দিলাম। কালকে আবার স্কুল আছে, শুকিয়ে যাবে হাওয়াতে দিলে। আর এখন অনেকটাই শুকিয়ে গেছে। আর আমি যে ড্রেস পরে গিয়েছিলাম ছেলেকে স্কুলে আনতে, সে তো আমি পুরো ভিজে গেছিলাম, তো সেগুলোকেও এখন কেচে দিলাম। ছেলের স্কুল ব্যাগটা, রেনকোটের প্যান্টটা পুরো কাদা কাদা হয়ে গেছিলো, সেগুলোকে এখন ধুয়ে দিলাম। আমার হাজব্যান্ড কাজে থেকে এসে স্নান করেছে, সেগুলোকে ধুয়ে দিলাম। তো অনেক জামা কাপড় হয়ে গেছে। তো এখন ওই যে এই জামা কাপড়গুলো স্নান করে মেলে দিয়েছিলাম, এগুলো অতটা শুকায়নি, হালকা হালকা ভিজা আছে। আর এইগুলো অনেকটাই শুকিয়ে গেছে। ওই যে পেছন দিকে যে জামা কাপড়গুলো, সেগুলোকে এখন তুলে নেব, আর বালতির জামা কাপড়গুলো মেলে দেব। সব কথা যেন কেমন গুলিয়ে গুলিয়ে যাচ্ছে।
সব উল্টোপাল্টা বকছি। তো চলো কাজগুলো করে নিই। আমি এখন পুকুর ঘাটে গিয়ে থালা বাসনও মেজে আসলাম আর জামা কাপড়ও কেচে আসলাম। ওই যে দেখো আমাদের পুকুর দেখা যাচ্ছে, পুকুরটায় পুরো জল ভর্তি। আর কদিন মানে বৃষ্টি হলে এই রাস্তায় জল উঠে যাবে। আর এই রাস্তাটা দিয়ে যেতে হয় পুরো কাদা। আর এই কুল গাছের জন্য তো আমাদের এখানে পুরো নোংরা। কুল গাছ, জামরুল গাছ, গাছগুলো বড় বড়, একদম ছাওয়া অন্ধকার। গাছগুলো কেটে দেবে কিন্তু লোক খুঁজে পাওয়া যাচ্ছে না কাটার জন্য। ছাত্রার অবস্থাও খুব খারাপ। ফুলটা দেখো কতটা বড় হয়েছে। ফোনেতে ছোট লাগছে কিন্তু দেখো কত বড়, আমার আঙুলগুলোর থেকেও বড় হয়ে গেছে। তো যদি ভালো হয় তো খুবই ভালো হবে। যতবার ভিডিও দেখছি নানান রকম কথা শুনছি আর মাথার মধ্যে অন্য অন্য চিন্তা হচ্ছে। ওখানে দাঁড়াও, হাত পা ধোয়াবো। ছাদে জল করে কি করেছে, সিঁড়িটা পুরো ওই পুঁতিগুলো ফেলে কি অবস্থা। পাগলা ডেকে আন, বল ঝাঁট দিবি আয়। বলতেছে আবার কি কথা। কি অবস্থা করেছে, কাজ কমানোর লোক নেই, শুধু কাজ বাড়ানোর লোক আছে। তুই আবার পাগলার ডাকিস খেলতে, তোর পিঠ তোর বেঁধে ঠ্যাঙাবো একদম। ঝাঁট দেওয়ার জন্য ডাকতে বলেছি। কি অবস্থা করেছে সিঁড়িটা, পুরো পুঁথি টুথি ভর্তি। ওই দেখো না, ওইগুলোতে পুরো ভর্তি করেছে। ছোট ছোট পুঁথি নিয়ে এসেছে আমার মায়ের বাড়ি থেকে, আমার বোনের কাছ থেকে এনেছিল এইরকম পুঁথি। আর এইগুলো দিয়ে আমি ওই যে দরজার কাছে আমাদের ওই যে কি বলে ওটাকে, ওটা ঝুলছে, আমি বানিয়েছিলাম নিজের হাতে। মায়ের ওখান থেকে এইগুলোকে নিয়ে এসে, তো কটাই বেঁচেছিল, একটা কৌটোর মধ্যে ছিল, তো সেগুলো ওর দরকার। তা ভালো খেলো, নানান রকম পুঁতি। তো এই রকম এর ডবল ছিল, 3 ডবল, পুরো সিঁড়িতে ছড়িয়ে ভর্তি করেছে। এই কৌটোটার মধ্যে ভর্তি ছিল আর এই কটা গিয়ে ঠেকেছে। সব সময় শুধু কাজ বাড়াতেই রয়েছে। কি অবস্থা দেখো, কি অবস্থা করেছে। আর এখানে জল ঘাঁটছিল। তো এখন আমাকে সিঁড়িটা ঝাঁট দিতে হবে। আর আকাশটার অবস্থাও খুব খারাপ। আমি ঘাটে গিয়েছিলাম, শুধু ভাবছি কখন যাব তাড়াতাড়ি করে, যেটুকু জামা কাপড় শুকিয়েছে নয়তো সেটুকুই ভিজে যাবে। তো এই টেনশান করতে করতে, তাড়াহুড়ো করে কাজ করতে করতে এখন ছাদে এলাম। এখন দেখছি আকাশটা একটু পরিষ্কার মতো হচ্ছে, একটু হাওয়া হাওয়া দিচ্ছে। এখন আর জল আসার অতটা সম্ভাবনা নেই। আমার ছেলে এই মগের মধ্যে এই ফুল গাছগুলো বসিয়েছে। ওই দেখো বক উড়ে যাচ্ছে। এইবার কত নানান রকম পাখি বাড়ি ফিরতে দেখা যাবে ছাদে থাকলে। তো এই গাছে গাছ বসিয়েছে ওই মগটায়, আর এই মগটাতেও গাছ বসিয়েছে। তো গাছগুলো যখন ধরে যাবে আশা করি বেশ ভালোই ফুল দেবে। এই গাছ তো এমনি বসালে হয়ে যায়। পায়রাগুলো এখন নেমে পড়ছে, কাকি নিচে থেকে ডাকছে, খেতে দেবে, খেতে নামছে। বক। চলো পায়রাদেরও ঘরে ফেরার সময় হয়ে গেছে। কিছু নামছে আবার কিছু উঠে পড়ছে। মা একজনের কাছে এই কাতলা মাছের মাথা দুটো আনতে দিয়েছিল, সে এনে তার ফ্রিজে রেখে দিয়েছে। আমি এখন ফ্রিজ থেকে বার করে এটাকে এনেছি রান্না করার জন্য। একটা রান্না হবে আর একটা রেখে দেব। পেঁয়াজি, পেঁয়াজি বললি? একটা টমেটোর চপ, একটা পেঁয়াজি আর
ঘরে যেটাই খাচ্ছিলি ওইটা নিয়ে আয় যা। ওটা চপ, টমেটোর চপ। এখন বাবাকে চপ মুড়ি খেতে দিলাম আর সাথে দেব চা। আমি এখানে দেখার চেষ্টা করছিলাম সবগুলোই কি টমেটোর চপ নাকি এমনি চপও আছে। তো মা বলল না, সব টমেটোর চপ। আর এখানে এই চিকেন পকোড়াটা ছেলের জন্য রেখে দিচ্ছি লুকিয়ে, ওটা ভাতের সাথে খাওয়াবো। আর টমেটোর চপ খেতে আমার দারুণ লাগে, এই পেঁয়াজটা তো সত্যিই খুব সুন্দর। খাওয়া দাওয়া হয়ে যেতে দিদাকে বলেছিলাম মাছের মাথাটাকে ভালো করে কেটে ধুয়ে দিতে, আমার দ্বারাই ওটা কাটা সম্ভব হতো না। তো দিদা এখানে দেখো ভালো করে কেটে ধুয়ে দিয়েছে। আর আগের দিন এই মশলাটা বাটাই ছিল ফ্রিজের মধ্যে। আর এখন আমি জোগাড়টা করে নিয়ে রান্নাবান্নাটা শুরু করে দেব। মায়ের তো শরীর খারাপ, মা গিয়েছিল ডাক্তার দেখাতে, বাবা আর মা আমাদের এখানে এই গ্রামের ডাক্তারখানায়। তো সেখান থেকে এসে মা বলছে যে আজকে মাছের মাথাটা ভালো করে আলু দিয়ে কষা কষা করে ঝোল করো। তো মায়ের শরীর খারাপ হওয়াতে আমি কদিন সন্ধ্যাবেলা করে রান্নাবান্নাটা করছি। আর এই মাছের মাথাটা না এত ফাটছিল যে কি বলবো, কি জোরে জোরে আওয়াজ হচ্ছিল। মা বলে মাথাটা দিয়ে চাপা দিয়ে দাও ভালো করে। তো অনেকটাই তেল দিয়েছি, এই যা তেল দিয়েছি আমার আর একবারও তেল দিতে লাগেনি। ওই তেলের মধ্যে আলু ভেজেছি তরকারি করে, মাছের মাথাটাও তো ভালো করে কড়া করে ভেজে নিয়েছি। তো এইগুলো সমস্ত কিছু দিয়ে আমি ঢাকনা দিয়ে দেব। ঢাকনা দেওয়ার পরে আমি ওখানে বিছানার মধ্যে বসেছিলাম, আর পট পট দুম দাম করে কত রকমের আওয়াজ হচ্ছে তার ঠিক নেই। তো একবার আমি উল্টে দিয়েছি, তারপরে এসে আরেকবার উল্টে দিচ্ছি, দেখলাম পুরো দুটো একসাথে গায়ে লেগে গেছে। আমি ভাবলাম এই রে, এইবার উল্টাবো কী করে। তো যা হোক করে এদিক ওদিক করে উল্টে দিলাম। আর মাছের মাথাটা যেন যত ভালো করে ভাজবে কড়া করে তত ভালো টেস্ট হবে। তো বেশ ফাঁকা তেলে ভালো করে ভাজলে ভালো হয়। তো আমার পক্ষে যতটা সম্ভব হয়েছে ততটা আমি ভেজেছি। আর আমার হাজব্যান্ড তো খাওয়ার সময় সব সময় বলবে যে তরকারি তেল বেশি হয়, তেল বেশি হয়। তরকারি যদি লাল কালারের হয়েছে তো অমনি বলবে তেল বেশি হয়, কিন্তু তরকারি লাল করার টিপসটা তো অন্য, সেটা আর ছেলেরা কি বোঝে? না না, ছেলেরা বোঝে না নয়, ছেলেরাও বোঝে, কিন্তু আমার হাজব্যান্ড বোঝে না। অনেক ছেলেরা কত রান্না বান্না করে, সেফ হয়। তো এখানে মা বলেছে মাংসর মতো করে তরকারিটাকে রান্না করবে। আমি বললাম ঠিক আছে, তাই করব। তো রান্নাটা আজকে করে নিয়ে তারপরে ছেলেকে পড়াতে বসিয়েছিলাম। তখন ছেলেকে পড়াতে বসিয়েছি 8:30। আর আমার বাবা তখন খেলা করছিল। তো ওকে পড়াতে যেই বলেছি একটু পড়াবো চলো, তো পড়ে নিয়েছে। মা বলেছে অন্যরকম করে রান্না করতে, আমি করেছি একটু অন্যরকম। মা বুঝতে পারেনি, বলল দারুণ টেস্ট হয়েছে। আর আমি ভুলে গিয়েছিলাম তরকারিটা করে তোমাদেরকে দেখাবো। আর এইটা হচ্ছে আমার হাজবেন্ডের জন্য, কেন জানি না সব কিছু আমি ভুলে যাচ্ছি। তো আজকের মতো টাটা, সবাই ভালো থেকো।